কৌশিকদা, অধীরদাকে তুমি এতদিন ধরে দেখছো, এই যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটা কি সত্যি উড়িয়ে দেওয়ার মতো যে তার বিজেপিতে যাওয়া, তিনি যেতে পারেন? এটা একটা রিয়েলম অফ পসিবিলিটি, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা সুজয় বলছে, অধীর রঞ্জন চৌধুরীর এই এত দশকের কেন্দ্রীয় রাজনীতির অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগাবার চেষ্টা বিজেপি কেন করবে না? এর আগে যদি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতা, যদি কিছুদিন আগে আরো অনেকজন নেতা, সবার নাম পড়ছে না, টম ওয়াডাক্কান রয়েছে, আরো অনেক, মানে একে একে লাইন দিয়ে কতজন ছেড়ে আসলেন কংগ্রেস, তারা সবাই বিজেপিতে গেছেন। এই সব নেতা, হেমন্ত বিশ্ব শর্মা রয়েছে, তিনি আজকে আসামের মুখ্যমন্ত্রী, এত নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন, সেটা সারপ্রাইজিং ফ্যাক্টর কিছু নয়। এটা তো হতেই পারে। তার রাজনৈতিক যদি ক্যারিয়ারকে যদি মানে বাঁচিয়ে রাখতে হয় বা রেলেভেন্ট রাখতে হয় পশ্চিমবঙ্গের বুকে বা সর্বভারতীয় স্তরে, তিনি বিজেপিতে যেতেই পারেন। এটা অস্বাভাবিক কিছু নয়, কিছু অস্বাভাবিক নয়, এবং রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, এটা আমরা কালকেও বলেছি। কিন্তু মূল বিষয় হচ্ছে আজকে অধীরদার এই অবস্থা হলো কেন? অধীর চৌধুরীর এই অবস্থা হওয়ার মূলে দায়ী অধীরদা এবং বেশ কিছু ব্যক্তিগত কারণ আছে, সেগুলো আমরা আলোচনা মোটেই করবো না, কারণ সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত। দিনের পর দিন দেখা গেছে যে অধীরদা মল্লিকার্জুন খার্গেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যেটা মোটেই ভালোভাবে নেয়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তুমি বলছো একেবারে নির্বাচনের সময় থেকে, মানে সেই ইনসিডেন্টটা তো আমরা সবাই জানি, যেটা প্রদেশ কংগ্রেস হলো। আচ্ছা, পাশাপাশি মল্লিকার্জুন খার্গে, তিনি কংগ্রেস সভাপতি, তার পোস্টারে কালি পড়লো এবং কারা অভিযুক্ত হলেন পরবর্তীকালে কলকাতা পুলিশ স্টেটমেন্ট দিল, যা বলা হলো কলকাতা পুলিশের স্টেটমেন্ট যে অধীর রঞ্জন চৌধুরী ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং দেখো সেই ছবি আমরা অবশ্য দর্শকদেরকে দেখাচ্ছি। এটা মে মাসে হয়, একদম মে মাসে হয়। নির্বাচন যখন একেবারে নির্বাচন প্রক্রিয়া চলছে, 21 মে আমি বলছি একেবারে যখন নির্বাচন প্রক্রিয়া চলছে, লোকসভা নির্বাচন, তখন অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ তারা অ্যারেস্ট হয়েছিলেন, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল এবং অভিযোগ ওঠে যে তারা মল্লিকার্জুন, কংগ্রেস প্রেসিডেন্ট, তার একদম ছবিতে কালি লাগিয়ে দিয়েছেন। কোথাও গিয়ে একটা বার্তা কিন্তু ছিল, এবং তারপরে অবশ্য অধীর রঞ্জন চৌধুরীকে এর জন্য বকাঝকাও খেতে হয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যসভার দুজন সাংসদ ছিলেন যারা কংগ্রেসের কাছে সম্পূর্ণ বিষয়টি বলেছেন। যেমন ডেরেক ওব্রায়েনের মাধ্যমে মল্লিকার্জুন খার্গের সব খবর পেতেন, পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর কর্মকাণ্ড, নারুগোপাল মুখার্জির এনজিওতে টাকা পাইয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছ থেকে ফান্ড নিয়ে আসা, নরেন্দ্র মোদীর রাজনাথ সিং এর সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক, বিজেপির সম্পর্কে যথেষ্ট নরম মনোভাব, এগুলো কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শুধু ওয়াচ করে গেছে গত 2 বছর ধরে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই যখন ঘটনাটা ঘটছে, আমরা এটাও দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরীকে পাশে বসিয়ে রাহুল গান্ধী তার ন্যায়যাত্রা করলেন পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে ভারত জোড়ো ন্যায়যাত্রা করলেন, তখন তো পুরোপুরি অধীর রঞ্জন চৌধুরীকে তারা সমর্থন করছিলেন, ব্যাক একদম। এখন হঠাৎ করে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। রাহুল গান্ধী এখন বিরোধী দলনেতা, তার 99 জন সাংসদ রয়েছে, তিনি অফিসিয়ালি বিরোধী দলনেতা, তার দরকার বেঞ্চ স্ট্রেংথ, তৃণমূল কংগ্রেসকে দরকার, 29 জন সাংসদদেরকে তার দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এখন রাজনৈতিকভাবে রাহুল গান্ধীর নিজস্ব রাজনৈতিক পরিসরে তৃণমূলকে দরকার, সেখানে অধীর রঞ্জন চৌধুরী অত বড় ফ্যাক্টর নয়, তার আগে ছিল। একদম, এটা 1 নম্বর কথা। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে এই তৃণমূল বিরোধিতা ছেড়ে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রেলেভেন্ট থাকা কি করে পসিবল? একদমই তাই না, সম্ভব এই কারণেই পুরো গোষ্ঠী সমেত তিনি চলে যেতে পারেন বিজেপিতে। কারণ দেখো এখানে একটা জিনিস বলার না, আমি বলছি এই ধরনের, আমি যদি এরকম একটা সিনারিও দেখি যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসেই থাকলেন, তিনি মেনে নিলেন, এবং আগামী দিনে 2026-এ কি হবে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় তো যথেষ্ট উদ্গ্রীব ছিলেন কংগ্রেসের হাত ধরার 2024-এর নির্বাচনে, অফারও করেছিলেন, কিন্তু হলো না। অধীর রঞ্জন চৌধুরীকে তারা ব্লেম করলেন। কিন্তু এমন যদি পরিস্থিতি হয় যে 2026-এর নির্বাচনের আগে আবার কংগ্রেস এবং তৃণমূল পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা আবার হাত মেলালেন, আমরা জানি না, আমি বলছি এরকম যদি একটা সম্ভাবনা তৈরি হয়, তো সে মানে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই মুহূর্তে কথা মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন, পরবর্তীকালে কংগ্রেস কোনো একটা জায়গা থেকে ব্যাকডোর এন্ট্রি দিয়ে তাকে অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় নিয়ে যাবে, তিনি রাজনীতিটা দিল্লিতে করবেন, কিন্তু পশ্চিমবঙ্গে তার রেলেভেন্স থাকবে না। এই জিনিসটা কি অধীর রঞ্জন চৌধুরী মেনে নিতে পারবেন? কোনো মতেই মেনে নিতে পারবেন না। এবং তিনি তার অতীত ব্যাকগ্রাউন্ড যা, তিনি একটি বামপন্থী দল থেকে এসেছিলেন কংগ্রেসে, তিনি তো কংগ্রেসের একদম গোড়ার লোক নন, তিনি বামপন্থী একটি দল করতেন, সেখান থেকে তিনি কংগ্রেসে আশ্রয় নিয়েছিলেন। সেই কংগ্রেস থেকে এখন তার যা পরিস্থিতি হয়েছে, তার কেরিয়ারটাকে বাঁচিয়ে রাখার জন্যে, তার বেঁচে থাকার জন্য, রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য তাকে কিন্তু অন্য কোনো দলে যেতেই তিনি পারেন। কারণ যেটা ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীর সঙ্গে যারা মিশেছেন তারা জানেন, অধীর চৌধুরী কিন্তু বিজেপির থেকে এ রাজ্যে তৃণমূলকে বেশি আক্রমণ করেছেন।
এটাও কিন্তু কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে একটা সন্দেহের অবকাশ রয়েছে। তো সেই সন্দেহ আগে ছিল না, এই ছবিটা দেখাচ্ছে একবার ফুল ফ্রেমে দেখাই। এই ছবি আপনারা সবাই দেখেছেন, এই যে রাহুল গান্ধীর সাথে গাড়ির মাথার উপরে একসাথে বসে বহরমপুর চষে বেড়ানো, মালদা চষে বেড়ানো ভারত জোড়ো ন্যায় যাত্রার সময়, তখন তো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হাইকমান্ড তারা সম্পূর্ণভাবে অধীর রঞ্জন চৌধুরীকে সমর্থন করেছেন। তার কারণ হচ্ছে অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রোটোকল অনুযায়ী যখন রাহুল গান্ধী আসছেন, যে রাজ্যে যাচ্ছেন না, কিন্তু এই যে খবরগুলো তুমি যে বলছো, এই যে অধীর রঞ্জন চৌধুরী তীব্রভাবে বিজেপি বিরোধিতা করছেন না সেভাবে, মানে যেটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করছেন, কিন্তু সেই কথাগুলো লোকসভায় যখন অধীর চৌধুরীর সামনে রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদী টন্ট করছেন, বিদ্রুপ করছেন, কটাক্ষ করছেন, সেই সময় তুমি দেখো, এবং অধীর চৌধুরীকে সামনে রেখে সেখানেও কিন্তু অধীর চৌধুরী নির্বাক থেকেছেন অনেক সময়, সেগুলোও কিন্তু শীর্ষ নেতৃত্ব ওয়াচ করেছেন দীর্ঘদিন ধরে। এটা কিন্তু কংগ্রেসের অভ্যন্তরের খবর। এবং আজকে যারা তুমি বলছো মানে এটা এটা শুধুমাত্র ওই কারণগুলো যে ওইগুলো পঞ্জীভূত হয়েছে, নাকি এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি নয়াদিল্লির বুকে, সেখানে রাহুল গান্ধীর হাতে আর কোনো, তাহলে ইফ দ্য চয়েস ইজ বিটুইন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এন্ড অধীর রঞ্জন চৌধুরী জাতীয় রাজনীতির পরিসরে, ফার্স্ট চয়েস মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীকে অ্যাকসেপ্ট একদম করতেই হবে। 29 জন সাংসদ রাহুল গান্ধীর প্রয়োজন। তৃণমূলের 29 জন সাংসদের ফ্লোর কোঅর্ডিনেশন, সমঝোতা, বিলের পাসের সময় পাশে থাকা, ইন্ডিয়া জোটের সমীকরণ সব মিলিয়ে ওই 29 জন সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠারে ঠোরে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন। তিনি অখিলেশ যাদবকে ডেকে আনলেন 21শে জুলাই, দরকার ছিল না। তিনি কেন অখিলেশ যাদবকে ডেকে আনলেন? তিনি নয়াদিল্লি গেলেন, প্রত্যেকবার গিয়ে সোনিয়া গান্ধীর সাথে দেখা করেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে, এবারে করলেন না, কেজরিওয়ালের বাড়ি চলে গেলেন, আম আদমি পার্টিতে গেলেন, মুম্বাইতে গেলেন, তিনি শরদ পাওয়ারের সাথে দেখা করলেন, উদ্ধব ঠাকরের সাথে দেখা করলেন। তার দলের এমপিরা তারা শরদ পাওয়ারের দল এবং উদ্ধব ঠাকরের দলের সাথে একসাথে সেবির বাইরে ধর্ণা দিচ্ছেন, কিন্তু সেখানে কংগ্রেসকে ডাকা হচ্ছে না। তাহলে বারবার তিনি তো কংগ্রেসকে একটা বার্তা দিচ্ছেন, চাপে রাখছেন যে তার কাছে এই মুহূর্তে ক্ষমতা আছে, তিনি ইন্ডিয়া ব্লকের মধ্যে একটা আলাদা ব্লক তৈরি করতে পারেন, এবং সেটাতে কংগ্রেস নার্ভাস ফিল করেছে। যদি অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি নাই থাকবেন, তাহলে প্রশ্ন হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির রাশটা কার হাতে পশ্চিমবঙ্গের? সেটাও কিন্তু এআইসিসি এখনো পর্যন্ত, তৃণমূল কংগ্রেস চাইছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীকে সরানো হোক। তিনি তার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ছিল বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারানো। তিনি একটা গ্যাম্বেল নিয়েছিলেন, ইউসুফ পাঠান জিতে গেছে, অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনে হেরেছেন, এবার অধীর রঞ্জন চৌধুরীকে সরানো তিনি ওয়েট করছিলেন। তিনি ইলেকশনের আগেও এক্সপেক্ট করেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে, সেটা তখন কংগ্রেস করেনি, এখন কংগ্রেস বাধ্য হয়েছে। সেটা তারা সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে বলতে পারছে না, রাহুল গান্ধী দেখা করেননি, মল্লিকার্জুন খাড়গেও দেখা করে বলছেন না, তাই কেসি বেণুগোপাল যিনি সংগঠনের দায়িত্বে কংগ্রেসে, তার মিটিংয়ে কংগ্রেসের যিনি অবজারভার পশ্চিমবঙ্গের গোলাম আহমেদ মীর, তাকে দিয়ে বলানো হচ্ছে যে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।